দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলক্ষণ অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, বিভাগীয় প্রধান, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, ডায়াবেটিস কিন্তু এখন শুধুমাত্র যে বয়স্কদের রোগ তা কিন্তু নয়, শিশুদের থেকে শুরু করে সকল বয়সে এটা হচ্ছে এবং রোগ যতদিন না বেড়ে চলেছে এটার কিন্তু আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এর আধুনিক চিকিৎসা কি, এই রোগের লক্ষণ কি, এ থেকে বাঁচার উপায় কি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, প্রথমে আসলে একটু জানতে চাইছি, আমরা তো আধুনিক চিকিৎসা নিয়ে আলাপ করবই। ডায়াবেটিস রোগের আসলে প্রাথমিকভাবে যারা তো অনেক দিন ধরে ভুগছেন তারা জানেনই, দর্শকরা যারা দেখছেন লক্ষণগুলি কি, প্রাথমিকভাবে কি দেখে উনি বুঝতে পারবেন যে না আপনাদের মতো যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাওয়া উচিত? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কীভাবে আমি বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে। তো ডায়াবেটিসের আমরা 3টা হার্ট সাইন বলি, যেটা হচ্ছে যে কারো যদি ঘন ঘন পেশাব হয়, কারো যদি বেশি বেশি পিপাসা পায় এবং কারো যদি ওজন কমে যায়। এই জিনিস 3টার মধ্যে যদি দুটো থাকে তাহলে মানে আনটিল প্রুভড আদারওয়াইজ ধরে নিতে হয় যে আমার ডায়াবেটিস হয়েছে, পরীক্ষা করে নেওয়া উচিত। তো এর বাইরেও আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন হচ্ছে ভীষণ দুর্বলতা লাগা, অতিরিক্ত ঝিমানি চলে আসা, তারপরে কাটলে ঘা না শুকানো, যৌন অক্ষমতা দেখা দেয়া ইত্যাদি সমস্যাগুলো কিন্তু এর সাথে জড়িত। বেশি বেশি খিদে লাগা, এগুলো কিন্তু জড়িত। তো এই ধরনের যে কোনো লক্ষণ দেখা দিলে আমি বলবো যে বাংলাদেশে এখন গ্রামগঞ্জে সব জায়গায় আসলে সুগারের পরীক্ষা হয়। খুব সিম্পল একটা টেস্ট, এটাকে আমরা বলি গ্লুকোজ টলারেন্স টেস্ট। খালি পেটে একবার সুগার চেক করা এবং 75 গ্রাম গ্লুকোজ খেয়ে যদি আরেকবার সুগার চেক করা হয়। গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবদান করছে এটা, একটু ইন্টারাপ্ট করছে। অনেকে দেখা যাচ্ছে যে যেসব কিট দিয়ে করেন প্রাথমিকভাবে, সেগুলোর চেয়ে আপনি যেটা বলছিলেন সেটা যদি একটু আমাদের দর্শকদের ব্যাখ্যা করতে। ওখানে দেখে অনেকে মনে করেন যে কিটের তো আসলে বিভিন্ন ধরনের মানগত বিষয় রয়েছে। আসলে ডায়াবেটিস প্রমাণ করতে হলে যে সুনির্দিষ্ট এই পরীক্ষাগুলোই করতে হয়, এটা যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। আসলে ডায়াবেটিস প্রথমবার যখন আমরা, কারণ একজনকে আপনি সারা জীবনের জন্য ডায়াবেটিস বলে দিবেন, তার জন্য তো একটা সলিড একটা প্রমাণ থাকতে হবে, তাই না? একজন বিশেষজ্ঞ চিকিৎসক যদি বলে দেয় যে তোমার ডায়াবেটিস হয়েছে, এটা কিন্তু সহজে কেউ পরিবর্তন করবে না। যদি ভুল হয়ে যায় প্রথম ডায়াগনোসিসটা, তাহলে কিন্তু ভুল নিয়েই কিন্তু আগাতে থাকে বিষয়টা, সেক্ষেত্রে অনেক জটিলতাও দেখা দিতে পারে। তো গ্লুকোমিটার দিয়ে প্রথমবারের মতো ডায়াগনোসিস করা আমরা একটু ডিসকারেজ করি। আপনি মাপতে পারেন দেখার জন্য, কিন্তু এটা নিশ্চিত করতে হবে আসলে গ্লুকোজ টলারেন্স টেস্ট দিয়ে। এবং গ্লুকোমিটারে কিন্তু 10% কম বেশি আসতে পারে। অনেকে দেখা যায় যে ফার্মেসি থেকে বা অন্য জায়গা থেকে করে বলে আমার তো নাই, এটা কিন্তু প্রায় দেখা যায়। কিন্তু এটা হচ্ছে যে যদি কেউ র্যান্ডম ব্লাড গ্লুকোজ চেক করে অথবা শুধু খালি পেটে ডায়াবেটিস চেক করে, তাহলে কিন্তু 40% ক্ষেত্রে শতকরা এটা কিন্তু মিস হয়ে যেতে পারে। সেজন্য আপনি যেটা বললেন সেটা ঠিক আসলে, যে আমাদের যে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা, যে অরিজিনাল যে টেস্ট ডায়াবেটিসের খালি পেটে ডায়াবেটিস আর হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে ডায়াবেটিস, এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু শতভাগ নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আপনার ডায়াবেটিস আছে অথবা নাই। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলছে। আর যে বংশগতির কি কোনো এখানে আসলে ইনফ্লুয়েন্স রয়েছে কিনা, যে মা বাবার থাকলে বা কতটুকু হবে বা সাবধান হওয়া উচিত? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে প্রিভেনশনের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমি কতটুকু রিস্কের মধ্যে আছি। তো যেটা আন্তর্জাতিক গবেষণায় দেখাচ্ছে যে যদি বাবা মার মধ্যে একজনের যদি থাকে তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে শতকরা 10 ভাগ। আর যদি দুজনের থাকে বাবা মা, তাহলে কিন্তু সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে শতকরা 60 ভাগ, 60%। হিউজ একটা সম্ভাবনা যদি বাসায় বাবা মা দুজনেরই ডায়াবেটিস থাকে। তো এই ধরনের গ্রুপে যারা আছে তাদের কিন্তু ডায়াবেটিস প্রিভেনশনের জন্য কিন্তু সিরিয়াসলি চেষ্টা করা উচিত, এবং যেটা সম্ভব। শতকরা 84 ভাগ ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। মানুষ মনে করে আমার ফ্যামিলিতে আছে সেটা আমার হবেই, কিছু করার নাই, কিন্তু করার অনেক কিছু আছে। ডায়াবেটিস আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে যদি হাঁটেন, আর আপনি যদি
সুষম খাদ্য তালিকা মানে শুধু সুষম খাদ্য খান, তাহলে কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ওইটা অনেক ক্ষেত্রে তো আশীর্বাদ। আমাদের এখানে এই যে আজাদ স্যার এসেছিলেন, উনি বললো যে এই যে আমরা যে নিয়ম মেনে চলবো, দেখা যায় এই নিয়মের মধ্যে তো দেখা যাচ্ছে যে হার্টের সমস্যা, অন্যান্য অনেক সমস্যা থেকে কিন্তু মুক্ত হয়ে যাবো। আমরা একটা কমপ্লিট লাইফস্টাইলের মধ্যে কিন্তু ঢুকে গেলাম। এক্স্যাক্টলি, ইনডাইরেক্টলি চিন্তা করলে আপনি ঠিকই বলেছেন। আর আপনি রাস্তায় বেরোলে যত পেশেন্ট দেখবেন যে হাঁটছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করলে সবাই বলবে আমার ডায়াবেটিস হয়েছে সেজন্য হাঁটছে, কিন্তু ডায়াবেটিস হওয়ার আগে কেউ যদি হাঁটতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হয় না বাংলাদেশে। তো এটাই আর কি বোঝার বিষয় যে আসলে ডায়াবেটিস হওয়ার আগেই আমরা হাঁটা উচিত, লাইফস্টাইল মেনটেন করা উচিত, সো দ্যাট আমরা যেন ডায়াবেটিসের কবলে না পড়ি। একটা বিষয় দেখা যাচ্ছে আমরা ডায়াবেটিস নিয়ে আলাপ করি, কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে খুব আলাপ করা হয় না, কিন্তু এই দিকে আমার মনে একটু নজর দেওয়া উচিত। সেটা হচ্ছে প্রি ডায়াবেটিকটা আসলে কি, ও সময় থেকে আমাদের কি করা উচিত, এটা যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। বাংলাদেশে আসলে 11 থেকে 13% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু 17% মানুষ প্রি ডায়াবেটিসে আক্রান্ত। এবং প্রি ডায়াবেটিস মানে হচ্ছে ডায়াবেটিস নাই এবং আছে, এর মাঝামাঝি একটা জায়গা। তো খালি পেটে তো আমরা বলে থাকি যে খালি পেটে যদি 7 হয় কারো ডায়াবেটিস, অথবা খাওয়ার পরে অথবা গ্লুকোজ খাওয়ার পরে যদি 11.1 হয়, তাহলে আমরা ডায়াবেটিস বলি। কিন্তু খালি পেটে 6.1 থেকে 7 পর্যন্ত এবং খাওয়ার পরে 7.8 থেকে 11 পর্যন্ত, এই যে জায়গাটা, এটাকেই বলা হয় প্রি ডায়াবেটিস অথবা বর্ডার লাইন ডায়াবেটিস। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু আরও আমাদের অ্যাক্টিভ হওয়ার সময় খুবই সুন্দরভাবে, অর্থাৎ এই যে যারা দেখা গেল যে পুরোপুরি 7-এর বেশি হয়ে গেল না, কিন্তু দেখা যায় 6-এর বেশি, আর ওখানে বলছেন 7.8, এদের আসলে কি করণীয়, তারা এই সময় থেকে কি কি নিয়ম মেনে চলবে, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম যে প্রি ডায়াবেটিক, আপনি বলছিলেন খুব সুন্দরভাবে, কিন্তু যে প্রি ডায়াবেটিক যারা এই পর্যায়ে পড়ে যাচ্ছে, তাদের আসলে কি কি লাইফস্টাইল বা খাদ্যে অভ্যাসের পরিবর্তন আনা উচিত? অনেক ধন্যবাদ। যেটা হচ্ছে যে প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস যেখানে থাকেন আপনি, নিয়ম হচ্ছে যে শতকরা 5 থেকে 7 ভাগ ওজন কমাতে হবে। যদি শতকরা 5 থেকে 7 ভাগ ওজন কমানো যায়, এবং সেটা কিন্তু সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে, আপনি ভাত রুটি খাওয়া বন্ধ করে দিলেন তাহলে কিন্তু হবে না। আসলে আপনাকে প্রতিটা খাবারের যে মান, এটা কিন্তু ঠিক রাখতে হবে, অনুপাত এটা ঠিক রাখতে হবে। শতকরা 50 ভাগ কার্বোহাইড্রেট থাকতে হবে আপনাকে এই খাবারের মধ্যে। অনেকেই চিকিৎসার জন্য টোটালি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা বিষয়। আমি সবসময় বলি এই জিনিসটা, যে যাদের এই মানে ওজন কমানোর জন্য অথবা ডায়াবেটিসের ওষুধ বাদ দিয়ে দেওয়ার জন্য একটা ট্রেন্ড আছে যে আমি কার্বোহাইড্রেট সব বাদ দিয়ে দিলাম, কিন্তু আন্তর্জাতিক গবেষণা দেখাচ্ছে যারা এই কার্বোহাইড্রেট খাচ্ছেন না অথবা অনেক কম খাচ্ছেন, যেটাকে আমরা কেটো ডায়েট বলি, 10% কার্বোহাইড্রেট থাকে, সেটা কিন্তু সেখানে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঝুঁকি প্রায় 52% বেড়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি 50% বেড়ে যায়, এবং খাদ্যনালীতে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে 35%। সেই কথাগুলো আসলে আলোচনায় খুব কম আসে। শুধু এতটুকুই আসে যে ভাত রুটি খাওয়া বন্ধ করলে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দেওয়া যায়, প্রেশার ওষুধ বন্ধ করে দেওয়া যায়, ওজন কমে। কিন্তু মুদ্রার ওপিটটাও আসলে আমাদের আলোচনা করার দরকার, যেটা অনেক ক্ষতিকর। সেজন্য যেটা বলছিলাম যে সুষম খাদ্য, আমরা সবসময় যেটা শুনে এসেছি যে সুষম খাদ্য রোগ প্রতিরোধ করে এবং আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে, এখন পর্যন্ত কিন্তু সেটাই ঠিক। তো এই সুষম খাদ্য গ্রহণ করতে হবে, কিন্তু টোটাল ভলিউম যে খাবারের, সেটাকে আমরা একটু কমিয়ে ফেলতে হবে, ক্যালোরিটাকে কাটিল করতে হবে, খাবারটা কম নিতে হবে এবং ক্যালোরিটা খরচ করতে হবে বেশি হাঁটাহাঁটি করার মাধ্যমে। তাহলে এই যে একটু নেগেটিভ ব্যালেন্স হবে, এই নেগেটিভ ব্যালেন্সের কারণে যদি কারো 5 থেকে 7% ওজন কমে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস প্রিভেনশনের সম্ভাবনা কিন্তু আমরা যেটা বলছিলাম প্রায় 84%। যাদের প্রি ডায়াবেটিস আছে তারা কিন্তু নদীর এই পারে চলে আসবে। কিন্তু যদি কেউ এই নিয়ম না মানে, তাহলে কিন্তু প্রতি বছর 10% করে নদীর ওপারে চলে যায়। হ্যাঁ, প্রতি 10% করে মানুষ নদী পার হয়ে ডায়াবেটিসের দিকে চলে যাবে। সেটা একটা অনেক বড় একটা সুযোগ, যেটা আসলে নেওয়া উচিত। এর পাশাপাশি যেটা করতে হয় যে সঠিক মাত্রায় ঘুমাতে হয়। আসলে আপনি যদি কম ঘুমান, সেক্ষেত্রে আমাদের শরীরে 3টা হরমোন অতিরিক্ত তৈরি হয়, স্ট্রেস হরমোন বলে এটাকে, গ্লুকাগন, এপিনেফ্রিন এবং গ্রোথ হরমোন কর্টিসল। এই হরমোনগুলো অতিরিক্ত তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং আমাদের শরীরে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সুতরাং কেউ যদি ডায়াবেটিস প্রিভেনশন করতে চান, ভালো কন্ট্রোল করতে চান, তাহলে কিন্তু 6 ঘন্টা ঘুমাতে হবে মিনিমাম। এবং এর বাইরেও যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের নিয়মানুবর্তিতা এবং মেডিকেশনের ব্যাপার আছে ডায়াবেটিস প্রিভেনশনের ক্ষেত্রে। যে গবেষণায় দেখা যাচ্ছে যাদের বিএমআই, বডি ম্যাস ইন্ডেক্স 30-এর উপরে থাকবে কেজি পার মিটার স্কোয়ার, তারা যদি মেটফর্মিন নামক একটি ঔষধ আছে সেটা যদি গ্রহণ করেন, যারা স্থূল রোগী,
তারা যদি প্রি ডায়াবেটিস অবস্থায় যদি মেটফর্মিন গ্রহণ করেন তাহলে কিন্তু ডায়াবেটিস প্রিভেনশনের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে যখন ডায়াবেটিস নর্মাল হয়ে যায় তখন আবার ড্রাগটা উইথড্র করে দেওয়া যায়। সো এইভাবে কিন্তু আমরা ডায়াবেটিস প্রিভেনশনের দিকে এগিয়ে যেতে পারি। এবং মানে আমাদের দেশের মতো মধ্যম আয়ের দেশে আপনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যে প্রিভেনশন নিয়ে, তো আমাদের মতো মধ্যম আয়ের দেশের জন্য সবথেকে ভালো স্ট্র্যাটেজি এটা। কেমন আমরা বড় বড় হার্টের সেন্টার যেখানে বাইপাস অপারেশন হবে, বড় বড় চোখের সেন্টার যেখানে ইনজেকশন রেটিনার চিকিৎসা হবে, অথবা কিডনি ট্রান্সপ্লান্ট ডায়ালাইসিস হবে, অর্থাৎ এগুলো ডায়াবেটিসের জটিলতা, এগুলো কিন্তু ডায়াবেটিসের জটিলতা। তার থেকে যদি আমরা এইখানে ইনভেস্ট করি, এত বড় জনগোষ্ঠীর জটিলতাগুলো চিকিৎসা করার মতো আসলে সামর্থ্য আমাদের নাই তো আসলে, তাই না? বেশিরভাগ কিডনি রোগী দেখেন চিকিৎসা না পেয়ে মরে যায়, কিন্তু সরকারি হাসপাতালে অনেক কম খরচে চিকিৎসা করা হয়, কিন্তু কয়জন মানুষ, ক্যাপাসিটি কতটুকু, এত বার্ডেন। সো আমাদের দেশের মতো মধ্যম আয়ের দেশে সব থেকে ভালো স্ট্র্যাটেজি আমরা বলবো প্রিভেনশন। ডায়াবেটিস যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে এই যে এত হার্টের বাইপাস অপারেশন করতে হয় না, এত রিং পরাতে হয় না, এত রোগীর ডায়ালাইসিস লাগে না, এত রোগের চোখে রক্তক্ষরণ হয় না এবং চোখে ইঞ্জেকশন দেওয়া লাগে না কিন্তু। সো আমাদের আমার মনে হয় এই জায়গাটাতে আর একটু কনসেন্ট্রেশন দেওয়া উচিত এবং এখানে কাজ করা উচিত প্রিভেনশনে, যেটা খুবই সম্ভব। আবারও বলি 84% মানুষ কিন্তু চেষ্টা করলে এই ডায়াবেটিসটাকে প্রতিরোধ করতে পারে। আমরা এদিকে এই জন্যই গুরুত্ব দিচ্ছে, কারণ এটাই আমার মনে হয় সর্বোত্তম উপায় চিকিৎসার চেয়ে। তবুও একটু চিকিৎসায় আসতে চাই যে এই যে কিছু কিছু রোগীদের যখন চিকিৎসকের কাছে যায় যে কিছু ওষুধ দেয়, আবার কিছু ইনসুলিন দেয়, এটা কেন? অনেকে যারা ইনসুলিন নেন তারা প্রায় সময় প্রশ্ন করেন যে কেন ওষুধের মাধ্যমে এটাকে সম্ভব কিনা চিকিৎসা করা। তো ইনসুলিন নিয়ে সবার মধ্যে একটা ভীতি কাজ করে আসলে। তো আমি বলি ইনসুলিনটা হচ্ছে একটা হরমোন এবং ইনসুলিন আসলে আপনার শরীরের ভেতরে তৈরি হয়। ইনসুলিন একটা লাইফ সেভিং হরমোন। ইনসুলিন না থাকলে কিন্তু মানুষ বাঁচতে পারে না, কেমন? আর ইনসুলিন অত্যন্ত নিরাপদ একটা ওষুধ। প্রথমে বলে নিই যে সাপোজ একটা বাচ্চার যদি ডায়াবেটিস হয়, 3 বছরের বাচ্চা, আপনি তো আমি জানি খুব সুনামধন্য শিশু বিশেষজ্ঞ, আপনি নিজেও জানেন যে 3 বছরের বাচ্চার যদি ডায়াবেটিস হয় তার জন্য কী চিকিৎসা হবে? ট্যাবলেট না ইনসুলিন? অবশ্যই ইনসুলিন। তাহলে একটা মানুষ যখন প্রেগনেন্ট হবে, একটা মা যখন প্রেগনেন্ট হবেন, এই যে গর্ভবতী মাকে আপনি কি দিবেন? ট্যাবলেট দিবেন না ইনসুলিন দিবেন? নিশ্চয়ই ইনসুলিন দিবেন। তাহলে যে ওষুধ আপনি শিশুকে দিতে পারছেন নিরাপত্তার জন্য, যে ওষুধ আপনি একজন গর্ভবতী মাকে দিতে পারছেন নিরাপত্তার কথা চিন্তা করে, এর থেকে সেফ আর কি আছে? সো ইনসুলিনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনসুলিন লাইফ সেভিং হরমোন। তবে ইনসুলিনের ব্যবহার আমরা তখনই করি যখন ইমার্জেন্সি হয়, যেমন একটা সার্জারি হবে, সাময়িকভাবে একটা ইনসুলিন দিলাম আমরা, আবার অপারেশন হয়ে গেল, আমরা ইনসুলিন বন্ধ করি। অনেকের মধ্যে ধারণা আছে একবার ইনসুলিন শুরু করলে মনে হয় বন্ধ করা যায় না, কিন্তু এই দেখেন অপারেশন হলো, অপারেশন হয়ে ঘা শুকিয়ে গেল, আবার ট্যাবলেটে চলে আসলাম। গর্ভবতী মা ডেলিভারি হয়ে গেল, আবার ট্যাবলেটে চলে আসলাম, কেমন? তো ইনসুলিন চালু করলে বন্ধও করা যায়। সুতরাং এটা নিয়ে খুব ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাপোজ ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস হলো, একটা মানুষের হার্ট অ্যাটাক হলো, ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হলো, তখন কিন্তু তাকে সেভ করার জন্য একমাত্র যে ওষুধটা কাজ করে তারই নাম আসলে ইনসুলিন। শুধু ইনসুলিন একটা ইমার্জেন্সি মেডিসিন, একটা লাইফ সেভিং মেডিসিন। এটার প্রপার ইউজ করার দরকার, যথেচ্ছ ব্যবহার না করে একজন ভালো চিকিৎসকের আন্ডারে এটা কিন্তু ভালোভাবে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু মানুষের কিডনি, হার্ট, লিভার, ব্রেনের প্রোটেকশন দিবে এবং জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে কিন্তু ইনসুলিন আসতে পারে। এবং যখন আপনি দেখবেন যে ট্যাবলেট কাজ করছে না, 6 বছর যাওয়ার পরে কিন্তু শতকরা 50% মানুষের কিন্তু ট্যাবলেট আর কাজ করতে চায় না, তখন ইনসুলিন ট্যাবলেট মিক্স করতে হয় আমাদের। যেভাবেই হোক সুগারটাকে আমাদের নিয়ন্ত্রণ রেখে কিডনি, হার্ট, ব্রেন, চোখ এগুলোর প্রোটেকশন এনেবল করাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা আলাপ করছিলাম যে এই যে কথাগুলি বলছেন যে ইনসুলিন ওষুধ এগুলি আসলে কতদিন নিতে হবে? সারা জীবন কি নিয়ে যেতে হবে নাকি কিছু সময় পরে বন্ধ করা যাবে? ওয়েল, ডায়াবেটিস কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা আমরা বলে থাকি, এটা কিন্তু এখন কিন্তু এটা প্রিভেনশন করার রাস্তা আছে এবং কিওর করার রাস্তা আছে। কিওর মানে এটাকে বলে আমরা রেমিশন। সাপোজ একজন মানুষের ওজন হলো 100 কেজি, তো এখন ওনার ডায়াবেটিস হয়েছে, তো উনি জিজ্ঞেস করলেন যে আমার কি ডায়াবেটিস আমি ভালো করতে পারবো কিনা, এটা কি ভালো হয়ে যাবে কিনা কখনো? তো আমরা বলি যে হ্যাঁ, এটা আপনি ওষুধ ছাড়া চলতে পারবেন রিমিশনের মাধ্যমে। 20% ওজন যদি আপনি কমাতে পারেন, আমরা 5 থেকে 7% ওজন কমানো বলছি যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। কিন্তু ডায়াবেটিস যদি আপনি কিওর করতে চান অথবা রিমিশন যদি মানে সঠিকভাবে বলতে চাই, রিমিশন অফ ডায়াবেটিস, তাহলে কিন্তু এটা সম্ভব। যদি যাদের আর্লি ডায়াবেটিস তারা যদি সায়েন্টিফিক ওয়েতে 20% ওজন কমাতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস রিমিশন সম্ভব। সো এগুলো আসলে আমাদেরকে এনকারেজ করা উচিত। যারা অনেক ওবিজ
তাদের ওজন কমানোর মাধ্যমে কিন্তু এটা সম্ভব। সেক্ষেত্রে আমাদের সারা জীবন ওষুধ না খেলেও চলবে। আর ইনসুলিন যেটা আমরা বলছিলেন যে একবার নিলে সারা জীবন কিনা, সেটা তো আমরা আগে বললাম যে ইমার্জেন্সিতে আমরা দিই এবং যখন ইমার্জেন্সি ওভারকাম হয়ে যায় তখন আমরা বন্ধ করে দিই। কিন্তু কিছু গ্রুপ আছে যাদের লম্বা সময় ডায়াবেটিস থাকার কারণে আমাদের প্যানক্রিয়াসের ক্যাপাসিটি কমে যায়, ইনসুলিন তৈরি করার ক্ষমতা চলে যায়। সেক্ষেত্রে আমাদের ইনসুলিন আসলে সারা জীবনই কন্টিনিউ করতে হয় যখন ওরাল ওষুধগুলো ফেল করে। আমরা যখন শুরু করি 4 ভাগের 1 ভাগ ট্যাবলেট দিয়ে, তারপর 1টা ট্যাবলেট, 2টা ট্যাবলেট, 3টা ট্যাবলেট, এরকমভাবে আসলে ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ, আগাতে থাকে আসে। তো সেই ক্ষেত্রে হয়তো 6 বছর, 8 বছর, 10 বছর যাওয়ার পরে যখন ট্যাবলেটগুলো ফেল হয়ে যায় তখন কিন্তু ইনসুলিনটা কন্টিনিউ করা লাগে। তো সেই ক্ষেত্রে ইনসুলিনের অনেক আধুনিকায়ন এসছে। সেটা যদি একটু বলতেন। জি 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 যে আমরা যে দেখা যাচ্ছে যে সুই দিতে হয়, ভয় পায় বা রক্ত হয়, এক ধরনের ভীতি তো আছে, এটা আধুনিক কি আসলে উপায় আছে? জি অনেক ধন্যবাদ। আসলে ডায়াবেটিসের যে আধুনিক চিকিৎসা সেটা কিন্তু এখন আপনি ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরে যান, ওরা যে চিকিৎসা নিচ্ছে শতভাগ চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশে যে ডায়াবেটিসের চিকিৎসা এটা কিন্তু একটা কিন্তু চমৎকার লেভেলে, আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। সেটা আমরা বলতে পারি যে ডায়াবেটিসের যে আধুনিক বিষয়গুলো রয়েছে, যেমন মনে করেন যে ইনসুলিন খোঁচা না দিয়ে ইনসুলিন দেওয়ার যে বিষয়টা, ইনসুলিন পাম্প, এরকম একটা পেজারের মতো ডিভাইস থাকে, ছোট মোবাইলের মতো, ওটার মধ্যে 300 ইউনিট ইনসুলিন থাকে। ওটা আপনি মোবাইলের মতো পকেটে রাখতে পারেন। সেটা একটা স্টিকারের মতো একটা পেটের মধ্যে কানেকশন দেওয়া থাকে, 24 ঘন্টা ইনসুলিন যেতে থাকে, ব্যথার কোনো অনুভূতি হয় না, কোনো রকম ব্যথার অনুভূতি হয়। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে ওটা এআই টেকনোলজি আছে ওটার মধ্যে, তার মতো করে সে ডোজ বাড়াবে কমাবে। সুগার সে নিজেই মাপে এবং সুগার মেপে তার কত ডোজ লাগবে এটা একটা পার্সোনাল ফিজিশিয়ানের মতো কাজ করে এবং সেই ডোজ কমায় বাড়ায় এবং পেশেন্ট বুঝতেও পারে না যে তার ডোজ কমছে বাড়ছে। সুগার যত বাড়বে তার ইনসুলিনের ডোজ তত বাড়বে। সুগার কমে গেলে, অনেক কমে গেলে বন্ধ হয়ে যাবে। অনেকের ঘুমের মধ্যে রাতের বেলা হাইপো হয়ে মারা যায়। এটা কিন্তু প্রোটেকশনের জন্য এই মেশিন কাজ করে। যখন দেখে সুগার বেশি কমে গেছে, সে ইনসুলিন ডেলিভারি বন্ধ করে দেয়, সুগার আবার বাড়া শুরু করে, তখন আবার দিতে থাকে। তো এরকমভাবে এই যে ইনসুলিন পাম্প, যেটা বলি সেন্সর অগমেন্টেড পাম্প, এটা মানে সর্বাধুনিক চিকিৎসা পৃথিবী। আবার পেজ পা এমন কিছু আছে আর যেটা আছে যে স্টিকারের মতো একটা আছে, ওইটা হচ্ছে যে ডায়াবেটিস মাপার জন্য, যে সবাই যে ঘন ঘন সুগার মাপা, যেটা অনেকে বিরক্ত হয়ে যায়, এতবার মাপতে পারবো না, বারবার না মাপলে বুঝতে পারেন কোন দিকে যাচ্ছে, কত ডোজ দেওয়া লাগবে। সেক্ষেত্রে মোবাইলের সাথে এই স্টিকারটার কানেকশন থাকে। এই স্টিকারটা, এটাকে বললাম সিজিএম, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। তো সেটা 24 ঘন্টা আপনি মোবাইলের মধ্যে দেখতে পাবেন এবং সেই মোবাইলটা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলে উনি দেখবেন যে আপনার গত 24 ঘন্টায়, অর্থাৎ 15 দিনে কত সুগার ছিল। চিকিৎসা এবং তার রোগ নির্ণয়ের অনেক ধরনের আধুনিক উপায় আবিষ্কৃত হয়েছে, সেটি সম্পর্কে আমরা জানলাম। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ এবং দর্শক যারা শুনলেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। জি দর্শক, যেমনটি শুনছিলেন, ডায়াবেটিসের কিন্তু আধুনিক চিকিৎসা এখন অনেক এসেছে এবং সেগুলো সবগুলোই আমাদের দেশে কিন্তু এখন সহজলভ্য এবং রোগ নির্ণয়ের কিন্তু আধুনিকতম চিকিৎসাগুলো এবং পদ্ধতিগুলো কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে। কিন্তু যেই বিষয়টি অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ জোর দিচ্ছেন যে আমাদের দেশের মতো দেশগুলোতে প্রিভেনশনের দিকে নজর দিতে হবে। আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলেই সুস্থ থাকি। এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।